জেনারেল স্টাডিজের প্রথম প্রশ্ন 52 এই প্রশ্নটি, ঘরের তাপমাত্রার নিচের কোন ধাতু তরল থাকে? পারদ, প্লাটিনাম, সীসা, জিঙ্ক। তো দেখুন, এখানে এই ঘরের তাপমাত্রা বলতে বোঝায় যে সাধারণ তাপমাত্রায়। তো সাধারণ তাপমাত্রায় নিচের যেগুলো ধাতু দেওয়া আছে তার মধ্যে কিন্তু পারদ কিন্তু তরল অবস্থায় থাকে। তো এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 53 এই প্রশ্নটিতে, নিচের কোনটি কার্বলিক অ্যাসিড নামে পরিচিত? কার্বলিক অ্যাসিড নামে পরিচিত আছে এখানে দেখুন ফিনল, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। তো এখানে কার্বলিক অ্যাসিড নামে পরিচিত কিন্তু ফিনল। ফিনলকে কিন্তু কার্বলিক অ্যাসিড বলা হয়। এর সংকেত আছে কিন্তু C6H5OH, কিন্তু ফিনলের সংকেত। তো এই যে এই ফেনল বা কার্বলিক অ্যাসিড কি কাজে লাগে? এটা কিন্তু বর্ষাকালে সাপের উপদ্রবের হাত থেকে রক্ষা করতে আমরা কিন্তু এই কার্বলিক অ্যাসিডটা ব্যবহার করে থাকি। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কি আছে। তো এখানে আছে দেখুন 54-এর একটা প্রশ্ন আছে, সুন্দর একটা প্রশ্ন। এখানে আছে কোন নদীর উপর তেহরি বাঁধ গড়ে ওঠে? অলকানন্দা, ভাগীরথী, গঙ্গা, হুগলি। তো এখানে তেহরি বাঁধ এটা কিন্তু ভাগীরথী নদীর উপরে গড়ে ওঠে। এখন এই তেহরি বাঁধ এটি কোথায় অবস্থিত? এটা কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত। তাহলে ভাগীরথী নদীর উপরে কিন্তু এই তেহরি বাঁধ অবস্থিত। আর এটা কিন্তু উত্তরাখণ্ডের তেহরিতে কিন্তু এটি অবস্থিত। আমরা চলে যাব 55 দাগের এই প্রশ্নটিতে। দেখুন এখানে একটা প্রশ্ন আছে, কোন দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ? নেপাল, পাকিস্তান, চীন, বাংলাদেশ। তো এখানে আমরা আলোচনা করব অবশ্যই ভারতের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোন দেশের সাথে। তো এই নেপাল, পাকিস্তান, চীন, বাংলাদেশ এগুলো সবই কিন্তু আমাদের প্রতিবেশী দেশ। তো এই প্রতিবেশী দেশের মধ্যে প্রথমে যদি আমি নেপাল দেখি, তো নেপালের সঙ্গে আমাদের দৈর্ঘ্য আছে 1751 কিমি। এটা কিন্তু নেপালের সাথে দৈর্ঘ্য। আর পাকিস্তানের সঙ্গে সীমানার দৈর্ঘ্য কত আছে? তো পাকিস্তানের সঙ্গে কিন্তু 3323। এগুলো আশা করি আপনারা জানেন, 3323 কিমি দীর্ঘ কিন্তু পাকিস্তানের সঙ্গে। চীনের সঙ্গে যেটা আছে, তো চীনের সাথে আমাদের এটা কত আছে? 3488। 3488 কিমি কিন্তু চীনের সাথে আছে, এই চীনের সাথে। আর বাংলাদেশের সাথে কত কিমি আছে? তো বাংলাদেশের সাথে সীমা দৈর্ঘ্য আছে 4096.7 কিমি। এখন প্রশ্ন হচ্ছে, আপনার এখানে প্রশ্ন করেছে আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোন দেশের সাথে আছে? তো অবশ্যই বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি সীমানার দৈর্ঘ্য আছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সঙ্গে যে সীমানাটা আছে সেটা যদি ভারতের সবচেয়ে দীর্ঘ সীমানা হয়, তাহলে পৃথিবীর মধ্যে তার স্থান কত? তো পৃথিবীর মধ্যে কিন্তু তার স্থান কিন্তু পঞ্চম। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানার দৈর্ঘ্য আছে সেটা কিন্তু পৃথিবীর মধ্যে পঞ্চম। তো বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানার দৈর্ঘ্যের নাম কি? তো এখানে বাংলাদেশের সঙ্গে যদি সীমানার দৈর্ঘ্যের নাম আমরা জানতে চাই, তবে তার আগে আমরা দেখব যে বাংলাদেশের সঙ্গে যে ভারতের সীমানা আছে, তো এই সীমানা বরাবর কোন কোন রাজ্যগুলি আছে। তো এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানা আছে সেই সীমানার মধ্যে কিন্তু 5টা রাজ্য আছে। 5টা রাজ্য মিলে কিন্তু ওই সীমানাটা তৈরি হয়েছে। তার মধ্যে প্রথমে আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ, ডব্লিউবি। আমি এই ওয়েস্ট বেঙ্গলের কিন্তু আপনাদের দৈর্ঘ্য দেখিয়ে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আমাদের কত দীর্ঘ সীমানা আছে। তো বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সীমানা, ভারতে অবস্থিত যে পশ্চিমবঙ্গ রাজ্য, তার সঙ্গে বাংলাদেশের সীমানা আছে কিন্তু 2217 কিমি। এটা কিন্তু আপনার আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের দৈর্ঘ্যের সীমানা, তথা ভারতবর্ষের মধ্যেই কিন্তু এটা সীমানাটা। তো ওয়েস্ট বেঙ্গলের পরে কিন্তু আছে আসাম, আসামের সাথে আছে কিন্তু 262 কিমি। আসামের পরে আছে কিন্তু মেঘালয়, মেঘালয়ের সঙ্গে দৈর্ঘ্য কিন্তু 443 কিমি। তারপরে মেঘালয়ের পরে কিন্তু ত্রিপুরা, ত্রিপুরার সাথে কত আছে? ত্রিপুরার সাথে আছে কিন্তু 856 কিমি। আর মিজোরাম, মিজোরামের সাথে আছে কিন্তু 318 কিমি। তো কখনো কখনো এটা কিন্তু প্রশ্ন পড়ে যে বাংলাদেশের সঙ্গে যে ভারতের সীমানার দৈর্ঘ্য আছে তার মধ্যে কটি রাজ্য আছে? 5টি, 6টি, 10টি এরকম আছে কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু মোট 5টি রাজ্যের সঙ্গে কিন্তু এই বাংলাদেশের সঙ্গে সীমানাটা কিন্তু আছে। এখানে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানা আছে তা কিন্তু 5টা রাজ্য মিলে। তো এই যে 5টা রাজ্যের অবস্থান কি ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেই কিন্তু এই দৈর্ঘ্য সীমানাটা অবস্থিত। তাহলে সবচেয়ে বেশি দৈর্ঘ্য সীমানা আছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তারপরে এখানে অবশ্যই আপনাদের আমি সংখ্যাগুলো দেখিয়ে দিয়েছি। তো
আমরা তাহলে কি দেখলাম? আমরা দেখলাম কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানার দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বড় এই আমাদের এই মানে প্রতিবেশী দেশগুলির মধ্যে। আর একটা কি দেখলাম? আর একটা দেখলাম কিন্তু যে বাংলাদেশের সঙ্গে যদি ভারতের দৈর্ঘ্য সীমানা বড় হয় পৃথিবীর মধ্যে তাহলে কত? সেটা কিন্তু পঞ্চম স্থান। সীমানার দৈর্ঘ্য কিন্তু পঞ্চম স্থান। আর এটা কিন্তু 5টি রাজ্যের মধ্যে কিন্তু এই 5টি রাজ্য মিলে কিন্তু এই সীমানাটা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো জানলাম, তাহলে এবার আমরা ভারতের সঙ্গে যে বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য আছে সেই সীমানার দৈর্ঘ্যের নাম কি দেবো? আর বাংলাদেশের সঙ্গে মানে ভারতের সঙ্গে পাকিস্তানের সীমানার নাম কি? তো পাকিস্তানের সীমানার নাম কিন্তু হচ্ছে রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমানা। আর চীনের সঙ্গে ভারতের সীমানার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তো আশা করি এই 55 দাগের প্রশ্নটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার চলে যাব আমরা 56 দাগের প্রশ্নে। তো সেখানে প্রশ্নটা দেখব কি আছে। সুন্দর একটা প্রশ্ন আছে, দেখুন 56 দাগের। কর্ণাটক রাজ্যের কোন নদীতে যোগ জলপ্রপাত আছে? কাবেরী, গোদাবরী, সরাবতী, কৃষ্ণা। তো এই যে যোগ জলপ্রপাতের কিন্তু যোগ জলপ্রপাত বা গেরোসেপা জলপ্রপাত, আর এর কিন্তু বর্তমান নাম কিন্তু মহাত্মা গান্ধী জলপ্রপাত। এটা কিন্তু সরাবতী নদীর উপরে অবস্থিত। সরাবতী নদীটা কোথায় অবস্থিত? তা সরাবতী নদীটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিদ্ধাকের সঠিক উত্তর। আমরা চলে যাব 57-এর প্রশ্নে। তবে 57-এর প্রশ্নটা দেখবো তার আগে 57-এর প্রশ্নটা একটু উপর দিকে তুললাম। দেখুন এখানে আছে নিচের কোনটি মূত্রের একটি স্বাভাবিক উপাদান? তো এখানে 57-এর সঠিক এখানে 57-এর অপশানগুলো কি আছে? তো 57-এর অপশান আছে রক্তের প্রোটিন, ক্রিয়েটিনিন, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। এখানে বলছে মূত্রের একটি স্বাভাবিক উপাদান কোনটি? তো এখানে ক্রিয়েটিনিন, এটা কিন্তু মূত্রের স্বাভাবিক উপাদান। এখানে আপনি মূত্রের স্বাভাবিক উপাদান এর নাম কিন্তু ক্রিয়েটিনিন। ভালো করে মুখস্থ করে রাখবেন বা ভালো করে বুঝে রাখবেন। আমরা চলে যাবো 58-এর প্রশ্ন। তার জন্য একটু উপরের দিকে তুললাম। 58-এর প্রশ্ন আছে থাইমাস গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় তার নাম কি? থাইমাস গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় তার নাম কি? থাইরক্সিন, থাইমোসিন, থাইবোনিন আর অ্যাসিটোনিন। তো এখানে 58-এর সঠিক উত্তর কি হবে? তো 58-এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ, থাইমোসিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 59-এর প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। দেখুন সামান্য উপরে তোলার পরে আমরা দেখছি 59-এর প্রশ্ন আছে নিচের কোন ভিটামিনের অতিরিক্ত পরিমাণ নিলে শরীরে ক্ষতিকর প্রভাব দেখা যায়? বি কমপ্লেক্স, ই এবং ইওসি, বিওসি, এওডি। তো এখানে 59 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে দেখুন বেশি পরিমাণে যদি আমরা ই এবং সি ভিটামিন গ্রহণ করি তাহলে শরীরের পক্ষে ক্ষতিকারক, অর্থাৎ শরীরের পক্ষে ক্ষতিকর প্রভাব পড়বে ই আর সি ভিটামিন যদি আমরা গ্রহণ করি। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 60 দাগের এই প্রশ্নে। তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। কত সুন্দর সুন্দর জিকে প্র্যাকটিস আজকে আমরা করছি। জিকে প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দর জিকে প্রশ্ন আজকে প্র্যাকটিস সেটে আছে। আর এই প্র্যাকটিস সেটটা কিন্তু নেওয়া পুরোটাই কিন্তু সাফল্য বই থেকে। আর আপনারা যদি এরকমভাবে জিকে প্র্যাকটিস সেট করতে চান তাহলে আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন। তো আমরা কিন্তু আজকে যে প্রশ্নগুলো করছি আপকামিং পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেসব পরীক্ষা আপনাদের সামনে আছে সব প্রশ্নের জন্য কিন্তু সব পরীক্ষার জন্য এইসব প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তবে দেখবো আমরা 60 দাগের এই প্রশ্নটি। দেখুন এবি রক্তের গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই। এর অপশানে আছে কোনো অ্যান্টিজেন নেই, বির অপশানে আছে কোনো অ্যান্টিবডি নেই। অ্যান্টিজেন বা অ্যান্টিবডি কোনোটিই নয়। অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটোই আছে। তো এখানে এবি রক্ত গ্রুপে কি আছে? তো এবি রক্ত গ্রুপে কি আছে? তো এখানে কোনো অ্যান্টিবডি নেই। এবি রক্তের গ্রুপে যুক্ত ব্যক্তিদের রক্ত প্রবাহের অ্যান্টিজেন এ এবং বি উভয় উপস্থিত রয়েছে, কিন্তু তাদের রক্তের মধ্যে কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত নেই। রক্তে অ্যান্টিবডি না থাকার কারণে তারা অন্য যে কোনো ধরনের গ্রুপের রক্তকে সে গ্রহণ করতে পারে। চলে যাব আমরা 61 দাগের প্রশ্নে। 61 দাগের প্রশ্নটা কি আছে তার জন্য আমরা প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। দেখব 61 দাগের প্রশ্ন আছে নিচের কোন ব্যক্তির কাছে কোনো বিল অর্থ বিল কিনা সেটা যাচাই করার ক্ষমতা আছে? লোকসভার অধ্যক্ষ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী। তো এখানে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, লোকসভার অধ্যক্ষ। তো আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো এখানে, লোকসভার স্পিকার এই সিদ্ধান্ত নিতে পারেন যে কোনো বিল অর্থ বিল কিনা। একটি অর্থ বিল কেবল লোকসভার উপস্থাপন করা যেতে পারে। তাদের উপস্থাপন করার জন্য রাষ্ট্রপতির সুপারিশ প্রয়োজন। অচল অবস্থা সমাধানের জন্য উভয় সভার যৌথ অধিবেশনের বিধান নেই। আর রাজ্যসভা কর্তৃক এটি সংশোধন বা বাতিল করা যায় না। তাহলে আপনার এখানে রাজ্যসভার কোনো বিল বা কোনো পরিবর্তন সম্পর্কিত পরামর্শের জন্য 14 দিন সময়
মানে দেওয়া যায় আর কি, সময় দেওয়া হয়ে থাকে সেটা যাচাই বাছাই করার জন্য। তো এখানে আমরা এই যে মানে এই যে কোনো ব্যক্তির কাছে কোনো অর্থ বিল, এটা যাচাই করার জন্য কাকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে, এটা লোকসভার স্পিকার, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিতে কিছু করতে পারবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 62 দাগের প্রশ্নে। 62 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। কোন রোগকে হোয়াইট প্লেগ বলা হয়? এই হোয়াইট প্লেগ বলা হয় হচ্ছে টাইফয়েড, ম্যালেরিয়া, টিউবারকুলোসিস, প্লেগ। তো এই প্রশ্নটা কিন্তু একটা সুন্দর একটা প্রশ্ন। এই যে আপনারা সিদ্ধাক দেখছেন, এই টিউবারকুলোসিসকে কিন্তু হোয়াইট প্লেগ বলে। টিউবারকুলোসিস রোগটা কি? আপনারা অবশ্যই নাম শুনে থাকবেন যে টিবি। এই টিবি রোগটা কিন্তু কি বলা হয়? টিউবারকুলোসিস। এটা কিন্তু টিবি রোগ নামে পরিচিত। এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা রোগ। এটি এমন একটি রোগ, সহজে চিহ্নিত করা যায় না। সেজন্য ইহার লক্ষণগুলি আপনাদের খুবই জরুরি মনে রাখার। পৃথিবীতে প্রায় 6 থেকে 7 কোটি লোক এই রোগের দ্বারা আক্রান্ত হচ্ছেন এবং প্রতি বছর 25 থেকে 30 লাখ মানুষের মৃত্যুর পথে চলে যাচ্ছে এই রোগের জন্য। দেশের প্রত্যেক 3টি মানুষের মধ্যে 2জনের কিন্তু এই রোগ হয়। আর প্রত্যেক দিন কিন্তু 40,000 মানুষের কিন্তু এই রোগ সংক্রমণ হচ্ছে। এই রোগটি আসলে কিন্তু মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে, যা আমাদের ফুসফুসকে ক্ষতি করে। এই রোগটি ফুসফুসের রক্ত প্রবাল এর সাথে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে পারে, যেমন হাড় এবং হাড়ের চিড় ধরা, হাড়ের জোড়, মানে লিম্ফ গ্রন্থি, অঙ্গ, মূত্রাশয়, প্রজননতন্ত্রের অঙ্গ, মস্তিষ্কের উপরিভাগের ঝিল্লি ইত্যাদি কিন্তু এই রোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, দেখবো এই 63 কিন্তু এই প্রশ্নটা দেখবো আমরা এবার। 63 একটা প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর। পৃথিবীর শুষ্কতম স্থান কোন দেশ? কেনিয়া, চিলি, কঙ্গো, লিবিয়া। তো পৃথিবীর শুষ্কতম, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে পৃথিবীর শুষ্কতম কোন দেশ আছে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। চিলিতে কিন্তু শুষ্কতম স্থান, পৃথিবীর শুষ্কতম স্থান হচ্ছে চিলি। কোন দেশকে বলা হচ্ছে শুষ্কতম স্থান? চিলিকে। এখানে আতাকামা মরুভূমি অবস্থিত। উত্তর চিলিতে অবস্থিত একটি শীতল শুষ্ক বৃষ্টিহীন মরুভূমি অঞ্চল। এটা কিন্তু আতাকামা মরুভূমি এই চিলিতে অবস্থিত। আর এটি কিন্তু পশ্চিমের প্রশান্ত মহাসাগরের উপকূলস্থিত পর্বতমালার কর্দিলেরা দেলা কোস্তা এবং পূর্বে আন্দেস পর্বতমালা দ্বারা কিন্তু এটা আবদ্ধ, যেটা পৃথিবীর শুষ্কতম স্থান অর্থাৎ আতাকামা মরুভূমি। পৃথিবীর উত্তর চিলিতে কিন্তু আতাকামা মরুভূমি অবস্থিত, আর এটা কিন্তু চিলি কিন্তু পৃথিবীর শুষ্কতম স্থান।